বাঙালি জাতির পুনর্গঠনে আমি গত আরেকটা অনুষ্ঠানে বলেছি, আমার ছেলে, আমি বোস্টনে ছিলাম, আমার ছেলে এখানে MIT-তে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। সে বলল, বাবা তোমরা কি আমাদেরকে আদম রপ্তানি করার জন্য বাংলাদেশ স্বাধীন করেছ? আমি ওর কথার সঠিক উত্তর দিতে পারিনি। আমি বলেছি, না, এটা ঠিক না, আমরা আদম রপ্তানি করে সেই টাকা দিয়ে বাঁচার জন্য তো আমরা তো মুক্তিযুদ্ধ করি নাই। অনেকে মনে করেছিলেন ভারত থেকে আলাদা হওয়ার পরে বা ভাষা আন্দোলনের পরে আর বাঙালির জাগরণ ঘটবে না, দুই বাংলার। এবং পৃথিবীতে যত বাঙালি আছে কেউ বোধহয় এটার উপর কাজ করছে না। তিনি বাঙালি জাতির পুনর্গঠনে আমি গত আরেকটা অনুষ্ঠানে বলেছি, আমার ছেলে, আমি বোস্টনে ছিলাম, আমার ছেলে এখানে MIT-তে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। সে বলল, বাবা তোমরা কি আমাদেরকে আদম রপ্তানি করার জন্য বাংলাদেশ স্বাধীন করেছ? আমি ওর কথার সঠিক উত্তর দিতে পারিনি। আমি বলেছি, না, এটা ঠিক না, আমরা আদম রপ্তানি করে সেই টাকা দিয়ে বাঁচার জন্য তো আমরা তো মুক্তিযুদ্ধ করি নাই। কথা বলতে গেলে অনেক সময় আমি ইমোশনাল আবেগপ্রবণ হয়ে পড়ি। আমি কয়েকবার মারা গেছি, আপনারা ভাবতে পারবেন না, সব দিনও আপনার সামনে বললেন। আমাকে 200 মার্চের ভস্ত করে যে এইটা কেমনে করছিলেন, পাকিস্তানি আর্মি যদি গুলি করে দিত কি হতো, আমরা কি হতো আমি জানি না। তবে সিরাজুল আলম খানের নির্দেশে এই কাজটা করেছিলাম এটুকু জানি, বাংলার মানুষের জন্য। তিনি বলে গেছেন, বাংলাদেশ শুধু স্বাধীন নয়, শুধু মুক্ত নয়, ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে এটা নিয়ে গাইডেন্স দিয়ে গেছেন। আমরা সেটা নিয়ে রাজনীতি করছি। সিরাজুল আলম খানের একটা দর্শন আছে, আমি অনুরোধ করব উনার উপরে আলোর মিছিল যে পত্রিকাটা উনি বের করতেন, এই পত্রিকাটা 3 পৃষ্ঠায় বঙ্গবন্ধু সিরাজুল আলম খান এবং নিগ্রাল প্রসঙ্গে আসমাউদ্দিনের একটা লেখা আছে। আপনারা ওই লেখাটা পড়ার জন্য আমি অনুরোধ করব। আমি এসেছি আলোকদের অভিনন্দন, শুভেচ্ছা জানাতে। অনেক প্রশ্ন আপনাদের মনে, সারা জাতির মনে আছে। মাঝে বিশ্ব ওয়ার্ল্ড কাপ, লোকজন দেখলে বুঝি মনে করে ওখানে কোনো একটা ঘটনা ঘটছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড কাপটা কি, আর এই 2024 এবং পৃথিবীতে একই বছরে এত নির্বাচন কোথাও হয় নাই। পৃথিবীর প্রায় অর্ধেক বেশি মানুষ ভোট দিয়ে জাতীয় নেতা নির্বাচন করবে। গণতন্ত্র নাই কোথাও। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে ব্যক্তি শাসন, গোষ্ঠী শাসন। গোষ্ঠী শাসন এখন ব্যক্তি শাসন। ব্যক্তি যা বলবে সেটাই হবে আইন, এবং প্রয়োজন মধ্যে আইন তৈরি করা হবে। কিভাবে ভোট ডাকাতি করতে হয়, কিভাবে অন্যায় অত্যাচার, লুটপাট, দুর্নীতি, ঘুষ, ঋণ খেলাপি, বিদেশে অর্থ পাচার, এগুলিকে জায়েজ করতে হয়। সরকারের মন্ত্রী বা কোনো প্রতিষ্ঠান কি সরকার থেকে আলাদা? বলেন তো। যে প্রতিষ্ঠানগুলি আছে রাষ্ট্রের, এগুলি কি সরকার থেকে আলাদা? এই প্রতিষ্ঠান যদি কোনো অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, তার দায়িত্ব সরকারকে নিতে হবে না? দুর্নীতি রাষ্ট্রকে গিলে ফেলেছে, এটা কিছু নাই। রাষ্ট্র বলে কোনো কথা নাই। সরকারের ক্ষমতার তৃষ্ণা মিটছে না তাদের, আরো ক্ষমতা দরকার, আরো অত্যাচার করার সুযোগ দরকার তাদের, আরো ভোট চুরি করার সুযোগ দরকার।
লুটপাট করা, দুর্নীতি করা, বিদেশে টাকা পাচার, ঋণ খেলাপি করা, বাজারের মধ্যে সেগুলি হয়েছে। গরিব মানুষ বাঁচবে কিভাবে সেটা নাই। আছে বড় লোকের ঋণ খেলাপি, টাকা কিভাবে মকুব করে কালো টাকা সাদা করা যাবে। তারপরও সরকারের ক্ষমতার তৃষ্ণা মিটছে না। অতএব এই পরিস্থিতিতে দেশ আজ আমাদের পৃথিবীতে একটা দেশের সরকার গঠন হতে যাচ্ছে। ওই নেতা বলছে, যেমন আমাদের এখানে অনেক বহুদলীয় ঐক্য আছে। আমি জাতীয় ঐক্যমতের কথা বলেছিলাম, মন্ত্রী হয়েছিলাম। আমার ছেলেরা বলে যে আমার বাবার পিছনে কেউ গালি দেন। আমাদের এটাই শান্তি। আমি জানি না যে সব জ্ঞানে কোনো মানুষের ক্ষতি করছি বলে মনে হয়। ওই আলাউদ্দিন বসে আছে জেলখানায়। প্রথম দিন আমাকে নেওয়ার পরে যখন বাঁধাকপির ঘোড়া, এটা যখন কুড়াল দিয়ে কাটে, ওইটার মধ্যে কিছু হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে রান্না করে আনা দিছে একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে। আইনে আমাকে দিয়ে বলছে, স্যার এটা খেতে হবে। আমি এটা কেন? এই বাঁধাকপি কোথায়? এটা গোড়া আনছো, মূল দেখা যাচ্ছে। স্যার ওইটা আর বলেন না, ও ছিল ম্যাট। আমার দায়িত্ব দিয়েছিল আমার সুবিধা ছিল বাঙালি, ঋণ পরিশোধ করা যাবে না। দেওয়ানির পাশে, পাগলাগারদের পাশে 1.5 বছর আমাকে একটা কাগজ, একটা কলম, একটা কাঠ পেন্সিল আমাকে মাটিতে পা লাগাইতে দেয় না। 1.5 বছর রাত্রে পাগলদের চিৎকারে আমি ঘুমাতে পারতাম না। ওই রব আমার সিগারেট দে, আমার চা খাওয়া। পরে একদিন আমি গেটে দেখা করতে যাচ্ছি 1.5 বছর পরে, দেখি যে ওদের গোসল করার চাকরি ভাই চিৎকার করে বলতেছে যে তোর কাছে আমি কালকে সিগারেট চাই, সিগারেট দিস নাই। আমি বললাম ঠিক আছে, ওরা নিয়ে আসো। আমি গেট থেকে আসছি, আমি গেট থেকে আসার পর ওরা নিয়ে আসছে। শুনলাম বরিশালে কোন এক জমিদারের ছেলে মানসিক কারণে সে আজকে এখানে জেলখানে আছে। আমার রাত্রে গান শোনায়, পৃথিবী আমার চাই এখন বেঁধে আমার। আমি বলে গান গাইবি? বলতে হ্যাঁ গান গাব। শুরু করছে গান। তারপরে গান গাইতে গাইতে কাইটা দিছে। বলে যে আমি তো পাগল ছিলাম না, আমার এরা পাগল করে ফেলবে। জেলখানে আসার পরে বলে আমার পানির মধ্যে চুবাইয়া ডুবাই রাখে। পাগলটা নাকি শীতকালে ডুবাইলে নাকি পাগল বাবা। এটা হলো সিপাহীদের ট্রেনিং দেওয়া। যাই অনেক কাহিনী, সবগুলো শুনে লাভ নাই। পাশে ছিল দেওয়ানি, ওখানে বঙ্গবন্ধু থাকতেন। ভালো মানুষের মধ্যে ভালো মন্দ আছে, খারাপ ভালো আছে। আজকে বঙ্গবন্ধুর নামে যেগুলি চালানো হচ্ছে এগুলি অনেক কিছুই সাথে উনি ছিলেন না এবং উনি জানানো না। ওনার দলের লোকেরা কালকে বলেছে একদম 6 দফা না মানলে নাকি বাংলাদেশ স্বাধীনতা মানে না। আমরা বলছিলাম 6 দফা লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। আমরা দাদার যে রাজনীতি সেটা হলো পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অংশীদারিত্বের গণতন্ত্র। উনি বলেছেন শুধুমাত্র রাজনীতিবিদদের গণতন্ত্র হলে হবে না, সমাজের সকল মানুষের সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা কায়েম করতে হবে, সংবিধান তৈরি করতে হবে। স্থানীয় সরকার এই গাইডলাইন উনি দিয়ে গেছেন। এটা নিয়ে যারা সিরাজুল আলম খানকে ছেড়ে চলে গিয়েছেন, আমি এখানে আছে, সে বলবে আমি সারি যাইনি। অনেক ঝগড়াঝাটি হয়েছে আমার সাথে, কিন্তু তাকে ছাড়া যায়। তার চেয়ে বেটার চিন্তা এই দেশ জাতিকে নিয়ে আর কেউ যদি করতেন তাহলে অবশ্যই চলে যেতে হবে। যেহেতু সিরাজুল আলম খান এই দেশের মানুষকে ভালোবাসার জীবন উৎসর্গ করেছিলেন, সেহেতু তাকে ছেড়ে যেতে পারে। যাই হোক, তো আমি চলে যাব। আপনাদের অনুরোধ করি জাতিকে বাঁচান, এরা জাতিকে শেষ করে দেবে। এই জাতি কালের কিনারে চলে এসেছে। আপনাদের অনুরোধ ঐক্যবদ্ধভাবে, কোনো দল এককভাবে বাঁচাতে পারবে না।
সব নেতারা একসাথেও বাধা দেবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, ছাত্র শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি ছাত্র ছিলাম, আমরা ছাত্র ছিলাম, ছাত্র এবং শ্রমিকদের কোনো পিছুটান নাই, তারা নিজেরা আয় করে, নিজেরা খায়, তারা কারো কাছে জবাবদিহি করে না, মা বাবার কাছে সংঘবদ্ধভাবে থাকে। তাই আমার শুভাকাঙ্ক্ষী একজন নাই, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মৃত্যুর শেষ মুহূর্তে তার ডায়ালিসিস হইতেছে, দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় সুইচ খুলে হাসপাতাল থেকে এসে চলে আসতে সম্ভব। এমন মানুষ আর হবে কিনা আমাদের সিরাজুল আলম খান, এমন আরেকটা সিরাজুল আলম খান কোনোদিন বাংলাদেশে জন্ম নেবে আমি জানি না। আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি প্রাণ ভরে সিরাজুল আলম খানের জীবনের তার যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়িত করার জন্য সবাইকে নিয়ে একসাথে কাজ করে চেষ্টা করে। গণতন্ত্র মঞ্চ আছে, জেএসডি আছে, এই জনগণের পাশে আপনারা দাঁড়ান, সামনে এগিয়ে যান, জীবন দিতে হবে, লড়াই করতে হবে। স্বাভাবিক হচ্ছে এই লড়াই করে জীবন অনেক মূল্যবান। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। রতন গেছিল কালকে আমার বাসায়, বললাম যে রতন তোর সাথে কত বছর পরে দেখা। আমি মধুবাজার থাকতাম, একজন বাঙালি সৈনিক ছিল, মানিকগঞ্জ বাড়ি, ক্যাপ্টেন ছিল ওনার নাম। উনি বলতো তখন তো বাঙালিরা যারা সেনাবাহিনীতে গেছে ব্রিটিশের, ইংরেজি বলতে পারতো না, বাংলাও বলতে পারতো, তো ট্রেনিং দিত লেফট রাইট বলতে খ্যার বিচালি খ্যার বিচালি খ্যার। তো উনি যে রুমে থাকতেন ফ্লোরের মধ্যে, ওই রুমটাতে আমি একটা ফোল্ডার নিয়ে হাজির হইলাম, বলতে আপনি থাকবেন? আমি বলতো তাহলে আমি চলে যাই। ওই মধুবাজার আমি ছিলাম। রতন তোমার মনে আছে? যাই হোক, আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আপনাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যদি কিছু অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আমাকে শাস্তি দেবে। আজকের মতো এই বলে শেষ করছি।